আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই কি ঘুমিয়ে গেলেন নাকি? একটু সারা দেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা একটা প্লাগ তৈরি করা শিখাচ্ছিলাম এবং আপনাদের সেভ ফর ওয়েব যে বলছিলাম, জাস্ট একটাই প্লাগ আপনারা জাস্ট সেভ করে আপনাদের এইচডব্লিউ ছিল। আপনারা কি সেটা বাসায় প্র্যাকটিস করেছিলেন? জি ভাই, আমি কমপ্লিট করছিলাম। আচ্ছা, তো সেভ করছেন সেটা? হ্যাঁ। গ্রুপে কি আপলোড দিয়েছেন বা আমাদের চ্যাটিং গ্রুপে দিছিলেন? না, দেইনি। এখন কি দিব? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো আজকে আমরা কিভাবে কোন একটা কাজ কমপ্লিট করার পর সেভ করব তো সেটা ফার্স্টে দেখাবো, এবং আমাদের লেয়ার্স টুলে কিছু কাজ আছে সেগুলো আমরা দেখাবো। দেন আমরা সিলেকশন টুল দিয়ে কিছু ইমেজ আমরা নিজেদের পছন্দ মতো কিছু ইমেজ তৈরি করব। আর আমরা চেষ্টা করব আজকে একটা গ্রামের দৃশ্য আঁকার। আমরা ছোটবেলায় গ্রামের দৃশ্য আঁকছি, তো আমরা চেষ্টা করবো আজকে গ্রামের দৃশ্য আঁকার শুধুমাত্র সিলেকশন টুল গুলোর মাধ্যমে। এবং সিলেকশন টুলে কন্ট্রোল প্যানেলের যে কাজগুলো, সে মেনু বার বা কন্ট্রোল প্যানেল যেটা আমরা বলি, সেটা কাজ আজকে আমরা দেখাবো। আচ্ছা, তো আমাদের ফার্স্টে ফটোশপ ওপেন হওয়ার পর আমরা একটা নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আমাদের এখানে একবার যদি বাই ডিফল্ট হিসেবে আপনি সেভ করে থাকেন, এখানে 72 দিয়ে থাকেন, 72 থাকবে। 8 জিবি দিয়ে থাকলে 8 জিবি থাকবে, এবং আপনি প্রিভিয়াস যে সাইজটা দিয়ে ইউজ করবেন সেই সাইজটা আপনাকে শো করবে। আমি নর্মালি 1500 x 1500 দিয়ে ইউজ করছি, এখানে আমার 1500 x 1500 এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে নরমালি আসলো, আসার পর আমরা নতুন করে একটা সিলেকশন টুল নিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার নেই। আচ্ছা, দেন আমি এখানে একটা আর্ট অ্যাড নিউ লেয়ার নিলাম। এখন আমি সেটার মধ্যে জাস্ট কালার অ্যাপ্লাই করব। এখানে আমি ধরলাম যে আমার উপরে আর্টবোর্ড ফরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করবো, এখানে আল্টার ধরে ব্যাক স্পেস দিব। আমি সেম ভাবে আরেকটা যদি তৈরি করতে চাই, আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম এবং সেটা ফরগ্রাউন্ড কালার বা ইউজ করতে চাই। আমি দেখাচ্ছি ফরগ্রাউন্ড কালার কেন ইউজ করলাম, বা এই নর্মালি এক কালার আমার দরকার, এই কারণে জাস্ট ফরগ্রাউন্ড কালার নিলাম দুইটা, বা আমি দুইটা ব্যাকগ্রাউন্ড কালার লাল নিতে পারতাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করে দিই। Sorry, আমার একটা লেয়ার, আমি একাধিক লেয়ারটা হবে। আচ্ছা, অর্থাৎ আমার দুইটা লেয়ার নিলাম, দুইটা লেয়ারে আমার দুইটা রেক্টেঙ্গুলার দিয়ে দুইটা শেপ নিলাম। এখন আজকে আমাদের এই যে অংশগুলো আছে, এখানে কিছু আমরা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো নর্মালি আমাদের গত ক্লাস ছিল। তো গত ক্লাসে আমাদের এইগুলো কথা বলা হয়নি, কারণ আমরা যদি নর্মালি এই সিলেকশন টুল নিয়ে কথা না বলে আমরা ডাইরেক্টলি এখানে গেলে অ্যাকচুয়ালি বুঝবেন না। এই কারণে গত ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলার সময় পাইনি, সেগুলো আমরা আজকে কথা বলবো। এবং এখানে সিলেকশন টুল নিলে এই যে কন্ট্রোল বারে এখানে কি কি অপশন আছে সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করবো।
আচ্ছা, ফার্স্টে আমি ধরলাম সিলেকশন লেয়ার প্যানেল, লেয়ার 2, এই যেমন লেয়ার 2 নিচেরটা এবং লেয়ার 1 আমার উপরেরটা। আচ্ছা, লেয়ার 2 রে আমি খেয়াল করি এখানে আমার লেখা আছে প্রথমে। আচ্ছা, নিচের অংশটুকু খেয়াল করি, এখানে আমাদের লক লেখা আছে। এই যে আমি এটা লক করলাম, এটা হচ্ছে অল সিলেকশন টুল লক। অর্থাৎ আমি যা কিছু করি না কেন আমার পুরো জিনিসটা, অর্থাৎ আইডেন্টিকেট লেয়ার ইজ পার্টিকুলার লক, আর পুরো লেয়ারটা আমার লক হয়েছে, এই লেয়ার আমি আর কিছু করতে পারবো না। দেন আমি যদি এই 2 নম্বর লেয়ারটা লক করবো, এখানে আমার কয়েকটা অপশন আছে লকে, প্রত্যেকটা অপশন আমরা একটা একটা করে টেস্ট করে দেখবো অ্যাকচুয়ালি কিসের, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু লকের অপশন। আচ্ছা, ফার্স্টে এটার নাম আছে, এখান থেকে আমি দেখবো লক ট্রান্সপারেন্ট পিক্সেল, অর্থাৎ আপনার যে ট্রান্সপারেন্ট যে পিক্সেল সেটা লক হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে আমি ফার্স্ট লক করে দেখি কি কাজ হলো। এখান থেকে আমার লক হলো। আচ্ছা, এখন এই যে 2 নম্বর এটা আমি লক করলাম। তো এই যে লক করার পর এখানে যে ট্রান্সপারেন্ট যে পিক্সেলটা, অর্থাৎ আপনি যদি চাইলে এটা ট্রান্সপারেন্ট কালার করতে পারবেন না, Just সেটাই বললো ট্রান্সপারেন্ট পিক্সেল লক। দেন সেকেন্ডটা আমার এখানে আছে, সেটা হচ্ছে লক ইমেজ পিক্সেল। এইটার যে পিক্সেল সাইজ গুলো আছে সেই সাইজটা আপনার লক হয়ে যাবে। এটার জন্য একটু জুম করি, এই যে আমার পিক্সেল গুলো দেখা যাচ্ছে, জুম করে আরো বড় পিক্সেল দেখা যাচ্ছে। এই যে পিক্সেল সাইজটা আছে এই সাইজ গুলো জাস্ট বলছে যে লক হয়ে যাবে, অর্থাৎ পিক্সেল সাইজ আমার তখন আর ইউজ করবে না। এটা আমার লেয়ার অন নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে পিক্সেল গুলো প্রত্যেকটা পিক্সেল সাইজ লক হয়ে গেছে। দেন এখানে আছে একেবারে, এটা হচ্ছে লক পজিশন, অর্থাৎ আপনার এখানে যদি একবার লক করেন মানে পজিশনটা মুভ করাতে পারবেন না। একটু আগে আমরা এত মুভ করালাম, আমি এটা জুম আউট করি আবার। আজকে আমরা জুম ইন জুম আউটটাও দেখবো যে কিভাবে জুম ইন বা জুম আউট করতে পারেন আপনারা। আচ্ছা, তো এইটা আমি জাস্ট এখান থেকে লক করে দিলাম। এই যে এটা আমার এখন লক করা নাই, আমার 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর লেয়ার এটা লক করা নাই, এটা আমি এখন চাইলে মুভ করতে পারবো, এই যে মুভ করতে পারবো। এখন এটাকে আমি জাস্ট লক করে দিই। এখন আমি চাইলে আর মুভ করতে পারছি না, এই যে বলছে কুড নট ইউজ মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লক, তো সেই লেয়ারটা লক করা আছে, এটাতে আমি আর মুভ করতে পারবো না। আর এইটা যেটা সেটা হচ্ছে অল, যে আমি এই যে 3টা কাজ করলাম এই 3টে একসাথে লক হবে। এই যে লক অল, যে লক অল দিলাম, এখন আমার মুভ হবে না, ওখানে আমার পিক্সেল ফাটবে না, অর্থাৎ পিক্সেল এক্সচেঞ্জ হবে না, মানে কোনো কিছু না, এটা আর ফাটবে না। এই পিক্সেল গুলো এইগুলো আমি নর্মাল সাইজ এলোমেলো করতে পারবো, অর্থাৎ আমি কমাতে বাড়াতে পারবো না এটার সাইজ। এই ইমেজটা সাইজ জাস্ট ততটুকু থাকবে। আমরা সাইজ কমানো বাড়ানো আজকে দেখবো। আমরা যখনই লক করি আমরা এই যে অল লেয়ার লক এটা দিয়ে জাস্ট লক করবো। এটা লকটা আমি এখন অফ করে দিই। আচ্ছা, দেন আসি অফ ফিল। এখানে যে ফিল আছে ফিলটা মানে হচ্ছে এই যে আপনি যে কালারটা চোখে দেখতেছেন এই কালারটা আপনি 100% অ্যাকুরেট দেখবেন কিনা। যদি এটা কালার রেশিওটা অর্থাৎ অপোসিটি ফিল কালারটা যদি কমিয়ে দেন আপনি এটা ভিতরে যে কালারটা সেটা কম দেখতে পারবেন। আচ্ছা, আমি এটা কালারটা একটু কমিয়ে দিচ্ছি, এই দেখুন আস্তে আস্তে এটা কমে গেছে। দেন এটা কালার একটু বাড়াই দিলাম, যতই করব বাড়াবো আমি যদি 100% দিই আমি 100% অ্যাকুরেট কালারটা দেখতে পারবো। এটা নরমাল ছিল ফিল। ফিল অপাসিটি প্রায় সেম, কিছুটা তফাৎ আছে, তফাৎটা আমরা দেখবো। আগে আমরা অপাসিটিটা একটু কমাই দেখি, এই যে অপাসিটি এটা আমরা যদি কমাই আমার একই কাজ করতেছে। অর্থাৎ সিলেকশন টুলের ক্ষেত্রে ফিল আর অপাসিটি সেম কাজ করে। আমি এখানে একটা টুল নিচ্ছি, রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা শেপ নিচ্ছি। আপনাদের শেপের কাজটা আজকে না, এটা অন্য একদিন দেখাবো। তবে আমার অপোসিট আর ফিলের পার্থক্য বোঝার জন্য আমি জাস্ট শেপ টুলটা একটু ইউজ করতেছি। আচ্ছা, এইটা আমার একটা নতুন একটা লেয়ার, নতুন একটা লেয়ারে আমি এখান থেকে একটা শেপ টুল, এটাকে শেপ টুল বলে আমাদের রেক্টেঙ্গুলার টুল, এই যে রেক্টেঙ্গুলার টুল আর এখানে যে শেপ টুল এই দুইটা কাজ সেম। এটা জাস্ট আমরা সিলেকশন টুল আর এটা সিলেকশন টুল না। আচ্ছা, তো এই শেপ টুলের মাধ্যমে যদি আমি রেক্টেঙ্গুলার নেই আর সিলেকশন টুলের মাধ্যমে রেক্টেঙ্গুলার নেই, এই দুইটার মধ্যে আমাদের একটু এই দুইটার সাহায্যে আমরা জাস্ট বুঝতে পারবো যে ফিল কালার আর অপাসিটি পার্সেন্টেজ এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। আচ্ছা, এই নর্মাল আমার এই লেয়ারটা সিলেকশন করা আছে। এখন এটার আমি ফিল কালারটা কমিয়ে দিই, দেখি আমার কি তফাৎটা আছে। এটা ফিল কালার আমি
50 দিয়ে দিলাম। আচ্ছা 52 দিলাম। আমি এখন উপরের যে লেয়ার, আচ্ছা লেয়ার 1, এই লেয়ার 1 এর এটার ফিল কালার আমি 50 দিয়ে দিই। আচ্ছা দুইটা কালারই আমি জাস্ট 50 করে দিলাম। এখন এইটার কালার কি যা দেখতেছেন এইটার ভিতরে আর ফিল কালার সেম দেখতেছেন, বাট এই যে চারদিকে যে এটাকে বর্ডার, আপনার আপাতত বর্ডার মনে করেন, এটাকে আমরা স্ট্রোক বলি, আপনারা জানেন বা আপনারা যদি যেহেতু জানেন আপনারা হয়তো অনেকে বলবেন এটা বর্ডার। এই যে বর্ডার, এই বর্ডার কালারটা কিন্তু আমি 100% দেখতে পাচ্ছি। লাল আমি 100% দেখতেছি, আমার লালের এখানে কিন্তু 50% কালার হয় নাই, বাট আমার ফিল ভিতরের যে কালার এই অংশটাকে 50%। জাস্ট আমাদের ফিল আর অপোসিটি এতটুকু পার্থক্য করে। আমি যদি এইটা ফিল কালারটা 100 রাখি, দেন আমি যদি এটার অপোসিটিটা 50% করে দিই, এখন দেখুন আমার বর্ডার এবং ভিতরে ফিল কালার দুটো বডি অর্থাৎ দুইটা কালার কিন্তু 50% 50% কমে গেছে। অর্থাৎ অপাসিটি জাস্ট আমরা এই অংশটুকু কাজ করে, অপাসিটি আপনার এই যে লেয়ারের ভিতরে আপনার যে অংশটুকু আছে সম্পূর্ণ লেয়ারে অপাসিটি কমিয়ে দেবো, অর্থাৎ কালারটা হয় 100% রাখতে পারবেন বা তার চেয়ে কমানো চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর ফিল কালারটা যেটা করে সেটা হচ্ছে আপনার ভিতরে যে বডির ভিতর যে কালারটা থাকে শুধুমাত্র সেটা কালার কমাবে, ওরা বর্ডার বা স্ট্রোকে কালার কমাবে না। তো এই অপাসিটি আর ফিলের এটা পার্থক্য ছিল। আর এখানে আছে নরমালি আমার এই মুডটা কিসে থাকবে, ওই নরমালি ইউজ করবো না ডিসঅলভ ডার্ক, এগুলো আমরা আজকে না, এটা নরমালি আমরা যখন রিটাচে কাজ করব তখন আমরা দেখবো। রিটাচে কাজ হয়তো ক্লাস 5-এ আছে। দেন এখানে কাইন্ড এটা যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ করব না। আমাদের চ্যানেল পাথ এগুলো আমাদের রিটাচের সময় কাজ আছে, চ্যানেল পাথের আমাদের কাজ আছে। অ্যাডজাস্টমেন্ট এগুলো আমাদের রিটাচের সময় কাজ, এগুলো আমাদের ক্লাস 6 এর কাজ, এই যে এই তিনটা আমাদের ক্লাস 6-এ দেখানো হবে। আচ্ছা দেন আছে এখানে এই যে আমরা কালারটা দেখতেছি এটাকে আমরা বলা হচ্ছে RGB কালার। তো RGB কালারটা নরমালি এরকম থাকবে কালার মোডটা। তো আমরা এইটাকে জাস্ট চয়েস আছে, এখানে চয়েসে যদি ক্লিক করি আমার এরকম ভাবে বিভিন্ন কালার অপশন গুলো দেখাবে। এটা আমার নরমালি দেখতে সুবিধা হয় যে কোনটা কি কালার আমার বুঝতেও সুবিধা হবে। তো এটা এরকম করে দেখাবে। অনেকের এই যে কালার সাইজ এটা ছোট আসতে পারে, তো এটা ছোট আসলে এখানে দেখতে পাচ্ছেন এটা রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে এই যে কালার শো করবে না কি করবে, আচ্ছা এই যে এটাতে জাস্ট লেফট বাটনে ক্লিক করলে আপনি এখানে অপশন দেখাবে আপনি যে এই যে আইকন গুলো অর্থাৎ কালারের যে সাইজ গুলো, এটা ছোট দেখতে চাইলে আপনি স্মল দেন, কালার গুলো ছোট ছোট দেখাচ্ছে। আমার বড় করে দেখতে সুবিধা, এখানে বড় করে রাখলাম। আর এখানে আরো কি কি আছে, আপনি যদি লিস্ট আকারে চান এই কালার গুলো লিস্ট নাম আকারে চান তো আপনি এখানে লিস্ট করতে পারেন, যে 8 GB রেড, 8 GB ইয়েলো, এরকম করে নাম লিস্ট করতে পারেন। আমার নর্মালি লার্জ থাম্বনেলটাই ভালো লাগে, অর্থাৎ থাম্বনেল আকারে দেখতে ভালো লাগে। দেন আমার এখান থেকে আরো কিছু কালার মোড আছে, সেই কালার গুলোর নাম দেওয়া আছে। আপনি মনে করেন যে আপনার বডির জন্য যে কালার ইউজ করবেন, অর্থাৎ বডিটা যে কালার গুলো আমরা ইউজ করি সেই কালার গুলো এখান থেকে নাম আছে। ফেস কালার, ফেস টিউন না কি কালার নাম এখানে একটা আছে। আচ্ছা এখানে আসতেছে না আলাদা ভাবে। আচ্ছা এখান থেকে চাইলে আপনার প্রয়োজন মতো এই কালার সহ এখানে আমরা অল চেঞ্জ করলাম, এখানে আমার বাকি যে কালার গুলো সেগুলো আসতেছে না। আপনার প্রয়োজন মতো যখন যেটা লাগে আপনি এখান থেকে রিসেট করতে পারেন, এই যে রিসেট হয়, আপনি যদি কালার সব চেঞ্জ হয়ে যায় আপনি এখান থেকে রিসেট করতে পারবেন। রিসেট করলে ওকে দিবেন, আগের মতো হয়ে যাবে। আপনার যদি মনে করেন এখানে যে কালার গুলো আছে এই কালার বাদে বাইরে কোন একটা কালার মনে করেন আপনার ভালো লাগলো, কোন একটা কালার আপনার ভালো লাগলো, সেটা আপনি চাইলে এখান থেকে অটো সেভ করে রাখতে পারেন বারবার। সেভ করার জন্য এই যে লোড সোয়াচ আছে অথবা সেভ সোয়াচ, এখান থেকে এগুলো আমাদের কাজ দরকার প্রয়োজন পড়ে না, এখান থেকে আমাদের কালার আমরা পেয়ে যাই। কারণ আমাদের এগুলো প্রয়োজন হয় না, আমাদের এগুলো পরে দেখানো হবে, এটা আপাতত কাজ নেই আমাদের। আর এই যে কালার গুলো আমাদের ফেস কালার, ফেস টোন কালার। আচ্ছা দেন আমরা আসি এখানে
আমরা মুভ টুলের কাজ সম্পর্কে জানছি, সিলেকশন টুল দেখানো হয়েছে, সিলেকশন টুল আজকে আমরা কিছু কাজ করব। এইটা আমাদের সিলেকশন টুল, এই দুইটা টুল, একটা এখানে সিলেকশন টুল, এখানে রেক্টেঙ্গুলার আছে, মার্কিউ টুল বলা হয়। মার্কি টুলের মধ্যে আমাদের সিলেকশন এগুলোর মধ্যে আমরা রেক্টেঙ্গুলার ইলিপস টুল ইউজ করি। দেন এখানে আমাদের লেসার টুল, পলিগনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল ইউজ করব। আমাদের এখানে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ আমরা এখনো দেখাইনি, এটা পরে আমরা ক্রপটা পরে দেখবো। আমাদের এটা ড্রপারটা তো বলা হয়েছে, আই ড্রপার টুলের কথা বলা হয়েছে আপনাদের এর আগে। আচ্ছা, দেন এই অংশগুলোর নাম আমরা পরে জানি। আমাদের নিচের দিকে এই দুইটা টুলের নাম জানা প্রয়োজন, আর এই দুইটা টুলের নাম আমাদের আজকে জানা প্রয়োজন, অর্থাৎ এই তিনটা টুল সম্পর্কে আজকে এখন একটু জাস্ট বলবো। আমাদের এইটা হচ্ছে আমার হ্যান্ড টুল। হ্যান্ড টুল আমার দুইটা আছে, একটা রোটেট ভিউ ভাবে দেখানো যাবে, আর একটা হচ্ছে জাস্ট হ্যান্ড টুল। আমরা নরমালি হ্যান্ড টুল ইউজ করি, আমাদের রোটেটটার জন্য আমরা ইউজ করি না। হ্যান্ড টুল আসলো। আচ্ছা, হ্যান্ড টুল আসে, হ্যান্ড টুল মানে হচ্ছে হাত। আপনি হাতটা দিয়ে আপনি যে কোনো যে দিকে ইচ্ছা সেদিকে কাগজ নাড়াচাড়া করতে পারবেন। আমি যেটা এদিকে নিলাম, এভাবে নিলাম, মাউস দিয়ে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন, এটা হচ্ছে হ্যান্ড টুল বলি। আচ্ছা, দেন এটা হচ্ছে আমার জুম। যেটা আমার জুম, এটা জুম ইন জুম আউটের জন্য আমার জুম টুল। জুম ইন জুম আউট, এই যে আমার এখানে দেখতে ম্যাগনিফাই গ্লাসের মতো চলে আসছে, গ্লাস আইকন। আমাদের এখানে আর কেউ জয়েন করেন এখন। তো আমরা এই জুম টুলের মাধ্যমে জুম করতে পারবো। এইখানে আমি জাস্ট এই যে মাউসটা ধরে জাস্ট ক্লিক করবো, যেখানে জুম করতে সেখানে ধরে জাস্ট ক্লিক করবেন লেফট বাটনে, তাহলে জুম হবে। আস্তে আস্তে এটা ক্লিক করলে আমার জুম হবে, যত ক্লিক করবো তত জুম হতে থাকবে। জাস্ট ক্লিক করলাম, জুম হলো। এখন জুম তো হলে জুম আউট করা লাগবে, তাই তো? তো জুম আউট এখান থেকে আপনি উপরের দিকে খেয়াল করুন, এই যে কন্ট্রোল বার খেয়াল করো। তোমার এখানে আছে কি প্লাস আইকন, এই কারণে প্লাস আইকনটা দিয়ে জুম ইন হলো। এর নিচেটা আছে মাইনাস আইকন, এটা বলে জুম আউট। আপনি যত এখানে দেখেন আমার মাইনাস চলে আসছে, তো মাইনাস আইকন আসার পর আমি যত মাউস দিয়ে ক্লিক করবো তত জুম আউট হবে, যত ক্লিক করতেছি তত জুম আউট হচ্ছে। তো এই গেল জুম ইন জুম আউট সম্পর্কে, আর এখানে তেমন আমাদের কিছু প্রয়োজন নেই এই জিনিসগুলো সম্পর্কে জানার। আর এখন এই জুম ইন জুম আউট আপনি বারবার যদি এই আইকন যদি এখান থেকে বারবার চেক করেন যে একবার প্লাস করব মাইনাস করব, তো একটা প্যারাদায়ক হয়ে যাবে আপনি। আর কারণ আমাদের জুম ইন জুম আউট এবং হ্যান্ড টুল, এই দুইটা টুল আমাদের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বলতে গেলে ব্যবহার করা প্রয়োজন। কারণ আমার এই সফটওয়্যার মানে এই আর্টবোর্ড দিয়ে কাজ করতে আমার চোখে ছোট লাগতেছে, তো আমি এটা যদি বড় করে কাজ করতে হবে সুবিধা হবে। তো এই কারণে আমরা নর্মালি কিবোর্ডের শর্টকাট ইউজ করব। আমার হ্যান্ড টুলের জন্য আমাদের কিবোর্ডের বড় যে স্পেস যে বাটনটা থাকে, সবচেয়ে বড় যে বাটনটা স্পেস মাঝখানে, সেটা ক্লিক করলে আমার হ্যান্ড বাটন চলে আসবে। আপনি মাউস দিয়ে ক্লিক করে দেখেন যে মাঝখানে চাপ ধরেন যে হ্যান্ড বাটনটা চলে আসবে, হ্যাঁ। আর আপনি যদি জুম ইন করতে চান বা জুম করতে চান, আপনার স্পেস বারটা ধরে কন্ট্রোলে ক্লিক করবেন একসাথে, স্পেস বার আর কন্ট্রোল এই দুটো একসাথে ধরবেন। স্পেস আর কন্ট্রোল একসাথে ধরলে আপনার প্লাস জুম ইন হবে, স্পেস আর প্লাস, স্পেস আর কন্ট্রোল একসাথে ধরে আপনার জুম ইন হবে। এটা ধরে জাস্ট জুম ইন আসলো। এখন আসার পর আপনার যে মাউসটা আছে না, মাউসটা জাস্ট উপরে নিচে করবেন। আপনি যদি জুম ইন করতে চান উপরে নিবেন, জুম ইন সরি আমি করছি, আচ্ছা হ্যাঁ, যদি জুম ইন আউট করতে চান তাহলে উপরের দিকে নিবেন, আর যদি জুম ইন করতে চান নিচের মাউসটা নিচে পিছনের দিকে টান দিবেন, অর্থাৎ পিছনের দিকে টান দিলে জুম ইন হবে, সামনের দিকে টান দিলে জুম আউট হবে। এটা হচ্ছে জুম ইন জুম আউট। আর এটা জুমের জন্য জেড প্রেস করলেই আমাদের কিবোর্ডে জেড প্রেস করলে আমার জুম অপশনটা চলে জুম করতে চলে আসবে। এটা গেল জুম ইন জুম আউটের একটা কি মানে কিবোর্ডের শর্টকাট। আর একটা হচ্ছে এই যে জুম ইন জুম আউটটা করলাম, এটা তো জুম ইন হচ্ছে দেখাচ্ছে তাই না, প্লাস দেখাচ্ছে, এবং আমি স্পেস কন্ট্রোল ধরে সামনে সামনে ই করলাম, স্পেস আর কন্ট্রোল ধরে সামনে পিছনের দিকে মাউসটা পিছনের দিকে টান দিলাম, জুম ইন হলো। মাউসটা সামনের দিকে নিলাম, জুম আউট হলো। সেম জিনিসটা আপনি স্পেস আর অল্টার ধরবেন, স্পেস আর অল্টার ধরবেন, স্পেস আর অল্টার ধরে আপনি দেখবেন যে মাইনাস এখন চলে আসবে, এই যে জুম ইন চলে জুম আউট চলে আসছে। এখন মাউসে যত ক্লিক করবেন তত জুম আউট হবে, যত ক্লিক করবেন জুম আউট হবে। বাট এই জিনিসটা জাস্ট আবার সেম একই ভাবে আমরা যদি পিছনের দিকে নেই জুম আউট জুম ইন হবে, আমি যদি মাউসটাকে সামনের দিকে নেই জুম ইন হবে, জুম আউট হবে সরি। অর্থাৎ
আপনি স্পেস কন্ট্রোল বার অথবা স্পেস অল্টার এই দুইটার যে কোনো একটা একসাথে ধরে মাউসটাকে যদি সামনের দিকে নেন, যদি আপনি যেদিকে আছেন কম্পিউটার সামনের দিকে যদি একটু ঠেলে নেন তাহলে আপনার স্ক্রিনটা জুম আউট হবে, এবং যদি আপনি একটু পিছনের দিকে নেন তাহলে জুম ইন হবে। আমাদের জুম ইন জুম আউট খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজ করার জন্য, এই কারণে আমি আজ জাস্ট বলে রাখলাম। তো আমাদের জুম ইন জুম আউট সম্পর্কে জানা হয়ে গেল, এবং আমরা এই তিনটা টুল সম্পর্কে গত দিন জেনেছি। তো এই টুলটা সম্পর্কে জেনেছি, বাট এই টুলের যে কন্ট্রোল বারের যে কাজগুলো আছে সেগুলো আমি গত ক্লাসে বলিনি, আজকে আমরা বলবো। তার আগে আমি এইগুলো একটু জাস্ট ডিলিট করে নিচ্ছি। এই যে জিনিসটা যেটা আমরা জুম ইন জুম আউট করতেছি বারবার, আপনি যদি চান যে আপনার যে আর্টবোর্ডটা আপনার ফুল স্ক্রিন জুড়ে থাকবে, আপনার ফুল স্ক্রিন জুড়ে আপনার আর্টবোর্ডটা থাকবে, তাহলে আপনি আরো শর্টকাট আছে। আপনি যে কন্ট্রোল জিরো প্রেস করবেন, কন্ট্রোল জিরো মানে হচ্ছে আপনার ফিট টু স্ক্রিন, আর্টবোর্ডটা ফিট টু স্ক্রিন হয়ে যাবে কন্ট্রোল জিরো প্রেস করলে। যে কন্ট্রোল জিরো করলে পুরো আর্টবোর্ডটা ফিট টু স্ক্রিন হয়ে গেছে, অর্থাৎ পুরো আমার স্ক্রিন জুড়ে সাইজটা চলে আসছে। এখন আপনি যদি চান যে এটা অরিজিনাল সাইজ জানতে চান, যে এই আর্টবোর্ডের অরিজিনাল সাইজটা দেখবেন, তাহলে কন্ট্রোল অন, কন্ট্রোল অন দিলে অরিজিনাল সাইজ, অর্থাৎ অরিজিনাল 15x15 সাইজটা অনেক বড়, এদিকে থেকে নেওয়া যাচ্ছে অনেক বড়, ঠিক আছে। তো আমাদের তো এত বড় দেখতে সমস্যা, এই কারণে আমরা ফুল আর্টবোর্ড স্ক্রিনটা জাস্ট ফিট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জিরো দিব, আমার স্ক্রিনটা ফিট হয়ে গেছে। এটা জান যদি ছোট করতে চাই, এই যে স্পেস কন্ট্রোল ধরে জাস্ট মাউসটাকে সামনের দিকে একটু নিয়ে যাব। আচ্ছা, দেন আমি এখান থেকে ধরলাম যে আমার সিলেক্ট রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আমি একটা টুল নেই, একটা শেপ নেই, আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, শেপ নিলাম। এখন এই শেপটা আমি চাইলে কাটাছিড়া করতে পারি বা কিছু অ্যাড করতে পারি। কিরকম? এই যে দেখতেছেন এটা মনে হয়েছে নিউ শেপ, নিউ সিলেকশন, এই যে লেখা আছে নিউ সিলেকশন। এর পরেরটা হয়েছে অ্যাড টু সিলেকশন, দেন তারপরটা হচ্ছে মাইনাস সিলেকশন আমরা বলি বা সাবস্ট্রাক্ট সিলেকশন, এরপরটা হচ্ছে কমন সিলেকশন বা ইন্টারসেক্ট সিলেকশন। আচ্ছা, এই যে চারটা জিনিসের মধ্যে আমাদের এটা বাই ডিফল্ট হিসাব করা থাকে, অর্থাৎ এখানে এই যে শেপ সিলেকশনটা করলাম, এখন যদি আমি আরেকটা সিলেকশন নিতে চাই আমার এই সিলেকশন অটো কেটে যাবে। খেয়াল করুন, এখান থেকে সিলেকশন নিলাম এটা চলে গেছে, এখান থেকে সিলেকশন আগেটা চলে গেছে। আর আপনি চাচ্ছেন দুইটা সিলেকশন একই সাথে থাকবে, এইটাও থাকবে এবং তার সাথে নতুন আরেকটা সিলেকশন করতে চাচ্ছেন, তো তাহলে কি করবেন? আপনার এইটা দেওয়া লাগবে, এই সেকেন্ড যে সিলেকশন অপশনটা আছে অ্যাড টু সিলেকশন, এটা ক্লিক করবেন, দেন আরেকটা সিলেকশন এখন আপনি চলে নিতে পারেন। যে আরেকটা আমার এটাও আছে এটাও আছে, দেন আমি আরেকটা নিতে পারি, এটাও আছে, কন্ট্রোল ডি দিলে ডিসেক্ট হয়ে যাবে, শেষ। আচ্ছা, তো আরেকটা মাউসের কিবোর্ডের আরেকটা শর্টকাট আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে আনডু আর রিডু। আমি তো বারবার কাজ করতেছি, ধরুন যে বারবার কাজ করলাম, এখানে একটা কাজ করলাম, এই একটা কাজ করলাম, এই একটা কাজ করলাম, বা এই কাজটা এই যে এইটা কাজটা করলাম, এটা আমার ভুল হচ্ছে, আমি এটা আর মুছতে চাই, তার মানে কি আমার ব্যাকে যাওয়া লাগবে। তো ব্যাকে যাওয়াটাকে আমরা আনডু বলি, অর্থাৎ আগে এই কাজ যেটা করছেন এটা মুছে আপনি আগের কাজটা যাবেন, ব্যাক যাবেন। তো তাহলে আপনি কি করবে? আপনার কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করলে আপনি ব্যাকে যেতে পারবেন, একবার আনডু একবার করতে পারবেন। আপনি যদি ফটোশপ CS6 ইউজ করেন, আপনি কন্ট্রোল জেড দিয়ে মাত্র একবারই পিছিয়ে যেতে পারবেন। এই আমি একবার কন্ট্রোল জেড দিচ্ছি, আমার আর যাচ্ছে না, অর্থাৎ একবার রিডু একবার আনডু করার জন্য আমার কন্ট্রোল জেড ফার্স্টে একবার দিলে আনডু হবে, কন্ট্রোল জেড সেকেন্ড বার দিলে আমার রিডু হবে, অর্থাৎ এটা আবার শো করবে। এটা হচ্ছে ফটোশপ CS6 এর কথা। এখন যারা ফটোশপ সিসি ইউজ করেন, অর্থাৎ CC19 17 বা 20 যারা ইউজ করেন, তাদের কন্ট্রোল জেড যতবার প্রেস করবে ততবার তারা ব্যাকে যাবে, অর্থাৎ পিছনে চলে যাবে, আনডু হবে, যতবার কন্ট্রোল জেড প্রেস করবে ততবার আনডু হবে। এবার তাহলে আসি আমাদের রিডুর কথা। আচ্ছা, একইভাবে যদি আপনি রিডু করতে চান, ফটোশপ CS6 এর রিডু সেম, আর ফটোশপ সিসি এর রিডু করার নিয়মটা সেম।
আচ্ছা ফটোশপ এখানে তো আমি জাস্ট একবারে আমার কন্ট্রোল জেড দিলে CS6 এ আনডু এবং রিডু হচ্ছে। তো আমার তো মনে করুন যে দুইবার আনডু অর্থাৎ দুইবার কাজে আগে চলে যাওয়া উচিত, আমার এখানে এই অংশটুকু মোছা দরকার। তো আমি দুইবার মুছবো, তো ব্যাকে যাওয়া লাগবে আমার দুইবার, তো দুইবার ব্যাকে যেতে হলে ফটোশপ 6 দিয়ে CC তে তো বারবার কন্ট্রোল জেড দিলে হবে, বাট ফটোশপ CS6 এ বারবার জেড দিলে হবে না। তো এখানে কি করা হবে, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড একবার দিলে আপনার আনডু হবে, সেকেন্ড বার কন্ট্রোল অল্টার জেড দিলে সেকেন্ড আনডু হবে, থার্ড কন্ট্রোল অল্টার জেড দিলে 3 নাম্বার আনডু হবে। অর্থাৎ যতবার কন্ট্রোল অল্টার জেড দিবেন ততবার এক এক ধাপ করে পিছনের দিকে ব্যাক যাবে বা আনডু হবে। অর্থাৎ ফটোশপ CS6 এর নিয়ম হচ্ছে কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার জেড যতবার দিবেন ততবার আপনি পিছনে যাবেন। এটা ফটোশপ সিসিও সেম নিয়ম, তবে আরেকটা শর্টকাট ফটোশপ সিসি অ্যাডভান্স করেছে নিয়ম, সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিলে আপনি যেতে পারবেন বারবার undo তে। আচ্ছা এখন আনডু হলো, এখন আপনার যদি মনে হয় যে আমি এই যে তিনটা জিনিস যে তিনটা কাজ করে আবার ব্যাকে পিছনে গেলাম মুছে ফেললাম, এই তিনটা আমার আবার প্রয়োজন, তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জেড দিবেন। কন্ট্রোল শিফট জেড দিলে ফার্স্ট রিডিউ হবে, কন্ট্রোল শিফট জেড আবার দিলে সেকেন্ড রিডিউ হবে, কন্ট্রোল শিফট জেড দিলে সর্বশেষ যে রিডিউ রয়েছে সেটা হবে। আর ছিল না আমাদের, আর কোনো নাই। অর্থাৎ কন্ট্রোল শিফট শিফট জেড দিয়ে বারবার রিডু করবেন, কন্ট্রোল অল্টার জেড দিয়ে বারবার পিছনে যাবেন, একটা সামনে একটা পিছনে। তো আমরা রিডু আনডু সম্পর্কে জানলাম। আচ্ছা এখন আমি ধরুন এই যে রেক্টেঙ্গুলার নিলাম, এই রেক্টেঙ্গুলার আমি চাইলে এখান থেকে আরেকটা মাঝখানে অ্যাড করি। আমার এই যে এটা দেওয়া আছে খেয়াল করে অ্যাড টু সিলেকশন দেওয়া আছে, এখান থেকে অ্যাড নিলে আমার এটা বড় হয়েছে, এখান থেকে কমন গিয়ে আমার এখান থেকে চলে আসছে, অর্থাৎ আমার এই অংশটুকু বাড়তি অ্যাড হয়েছে। দেন আমি এখান থেকে বাড়তি অ্যাড করি, আমি চাইলে এখান থেকে বাড়তি অ্যাড করতে পারি। এভাবে আমি চাইলে কিন্তু বাড়তি অ্যাড করে নিতে পারি আমার রেক্টেঙ্গুলার শেপ বা ইলিপস টুল। ইলিপস টুল যদি নেই এখান থেকে, আমি চাইলে এই যে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিলে আমি এই সেম জিনিসটা জাস্ট এই যে এটা রাখলাম, মাঝখান থেকে একটা বৃত্ত নিয়ে আসি, এই যে মাঝখান থেকে গোল হয়ে গেছে, মাঝখান থেকে গোল হয়ে গেছে। তো এরকম চাইলে আমি চাইলে এই অ্যাড টু সিলেকশন দিয়ে বারবার অ্যাড করতে পারবো কোনো কিছু। এখন এই পরেরটা আছে আমার সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মাইনাস যেটা আমরা বলি নাকি, এখন এখান থেকে মনে করেন আপনি যদি কিছু মাইনাস করতে চান, এখান থেকে আরেকটা সিলেকশন দেখ মাঝখান থেকে আপনি ডিলিট হয়ে যাবে, যেটা নিলাম মাঝখান থেকে একটা সিলেকশন হচ্ছে, অর্থাৎ এখানে আপনার কোনো কালার অ্যাপ্লাই হবে না। আপনি যদি চেক করতে চান, আপনি অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, যে মাঝখানে কোনো কালার বসে নাই। আপনি যদি চান একটা আরো একটা সিলেকশন দিয়ে এখানে করবেন, মাঝখান কালারটা চলে যাবে। এখন যদি আপনি কালার প্রেস করেন, নতুন করে যে কালারটা আসলো সেই কালারে এই অংশটুকু কালার কিন্তু বসে নাই। তো এটা হচ্ছে নর্মালি মাইনাস করি। এরপর সেটা হচ্ছে কমন, আপনার যে কমন অংশটুকু আছে, আপনার যে কমন অংশটুকু থাকবে সেই অংশটুকু তা সে নিবে। ধরুন এই অংশটা আমি একটা নিলাম সার্কেল, দেন এখান থেকে আরেকটা সার্কেল নিলাম, এই দুইটা মাঝখানে যে কমন আছে সেই কমনটাই জাস্ট রাখবে। আপনি খেয়াল করেন আমি সেভেন দেওয়ার সাথে সাথে এই যে মাঝখানে কমনটা রাখছে, তার দুই সাইড থেকে অংশ তার বাদ দিয়ে দিছে। এরপর আসি ফেদার, আমাদের এই সিলেকশন টুলে সবকটা কাজ কিন্তু সেম। আচ্ছা এবং শুধু এখানে এই সিলেকশন টুল না, এই লেসো টুলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম জিনিস, অর্থাৎ কিভাবে অ্যাড করব মাইনাস করবো এই দুইটা চারটা কিন্তু সেম কাজ করে, অ্যাড মাইনাস এর কাজ সেম। আচ্ছা এবার আসি আমাদের ফেদার কাজ। ফেদারটা খুব আমার কাছে খুব ভালো একটা পছন্দের একটা জিনিস, এই কারণে বলি, ফেদার সাহায্যে আমি খুব চাইলে চাঁদ আঁকতে পারি ইজিলি, আমি চাইলে সূর্য আঁকতে পারি, আহ, ভালো লাগে, ঠিক আছে, মানে 1 সেকেন্ড এক ক্লিকে করা যায়। তো আমি এখান থেকে একটা শেপ নেই, আমি যদি সূর্য আঁকবো, ধরুন আমি যদি সূর্য আঁকতে চাই, আমার একটা সার্কেল লাগবে। তো ইলিপস টুল দিয়ে নর্মাল নিলে সার্কেলটা কিন্তু মানে রেশিওটা ঠিক থাকে না। তো রেশিও ঠিক রাখার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম, আজকে একবার রিপিট করতেছি, শিফট প্রেস করে কাজ করবো যদি রেশিও ঠিক রাখতে চাই। শিফট প্রেস করলাম, এই যে আমার এখন রেশিও ঠিক আছে, সার্কেলের ছেড়ে দিলাম। এখন এই যে সার্কেল কালারটা, এখানে আমি কালার অ্যাপ্লাই করি, এটা আমি নিউতে রাখি, কালার অ্যাপ্লাই করি, আমি যে হলুদ কালারটা নিই, আমাদের একেবারে
সূর্যের জন্য একবার পারফেক্ট হলো। আচ্ছা, এটা নিলাম। দেন আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটা ইউজ করব। আচ্ছা, ফরগ্রাউন্ড কালারটা নিলাম। এখন এটা তোমার সূর্য মনে হচ্ছে না। আচ্ছা, সূর্য তো হলুদ থাকে না, সূর্য তো কমলা থাকে। আচ্ছা, ধরলাম যে এটা সূর্য। এখন এটা আচ্ছা, এটা নিলাম। এখন আপনি যদি চান এই অংশটুকু আমাদের সূর্য যদি কি থাকে, আলোটা চারদিকে ছড়ায় ছিটায় থাকে না, সেই জিনিসটি জাস্ট আমরা এখানে করবো। এটা আগে নিলে হবে না। আচ্ছা, এইটা দেখুন, চারিদিকে অংশটুকু দেখেন, আর এখনকার অংশ দেখবেন। আচ্ছা, এখন কালারটা দেখেন একটু। আমাদের ফেদারটা আগে দেওয়া লাগবে, না হলে কাজ করবে না। আচ্ছা, দুইটার সাইজ কিন্তু আমার এই যে অংশটুকু দেখাচ্ছি, এটা দেখুন একেবারে চারিদিকে কি শার্প আছে, বাট এটা চারিদিকে শার্প নাই, চারিদিকে আলোটা ছড়ায় ছিটায় গেছে। ঠিক আছে, অনেকটা আমরা যদি মনে হচ্ছে না সূর্য, বাট এটা কিন্তু একটা সূর্য হয়ে গেছে। আপনি যদি চাঁদ সাদা কালার রাখেন তাহলে চাঁদ হবে, যেহেতু সাদার মধ্যে সাদা বোঝা যাবে না, কারণ সাদা রাখিনি আমি। তো এটা কিন্তু একটা সূর্য। তো এরকম ভাবে আপনি সূর্য আঁকতে পারেন। অর্থাৎ এখন তারা আপনি একটু ফেদার জিনিসটা ক্ষেত্রে একবার খেয়াল করুন। এই যে ফেদার, এটা হচ্ছে আপনার ফেদার যত বাড়াবেন আপনার ঘনত্বটা চারিদিকে, অর্থাৎ চারিদিকে বর্ডার সাইডের যে ঘনত্বটা, সেই ঘনত্বটা চারিদিকে তারা ছড়ায় ছিটায় দিবে। অর্থাৎ ঘনত্বটা তারা ছড়ায় দিবে। এইটা হচ্ছে ফেদারের কাজ। ফেদার যদি আমি 100 দিয়ে কাজ করি, আমি এখানে 100 দিয়ে ফেদার দিলাম, 100 দিলাম। দেন আমি নতুন একটা রেক্টাঙ্গুলার নিয়ে একটা শেপ নেই, এখন এটার মধ্যে কালার অ্যাপ্লাই করি। দেখুন চারিদিকে আলোটা আরো বেশি ছড়াই দিচ্ছে না, অথবা মাঝখানে যে কালারটা আমার, যে শার্প কালারটা, সেটা চারিদিকে অনেক ছড়াই দিচ্ছে। তো এইটাই জাস্ট ফেদারের কাজ। অর্থাৎ ফেদার আমরা একটু কমাই নিলে হচ্ছে সূর্যের ভালো লাগতো আমার, 20 নিলে ভালো লাগতো। অর্থাৎ ফেদারের কাজ মেনলি করে এটা, যে কালারটা চারিদিকে ছড়াই দেয়, এটা নরমাল ফেদারের কাজ। এইভাবে আমরা সূর্য চাঁদ আঁকতে পারি। আমরা একটু পর আঁকবো, দেখবো, তখন ভালো লাগবে। আচ্ছা, দেন আছে অ্যান্টি স্লাইস। অ্যান্টি স্লাইসটা কাজ করলে বুঝবেন, এটা এখন বলতেছি না। এটা নরমালি আমাদের স্মুথনেস নিয়ে কাজ করে, আমরা একটু পরে যখন কাজ করবো তখন দেখাবো। আচ্ছা, এই যে দুইটার মধ্যে আরেকটু পার্থক্য দেখায়, এটা একটু জুম ইন করি। এই যে জুম ইন করলাম, এটা দেখেন, এটা তো ছড়াই গেছে, এটা একবার শার্প আছে। এটাকে আমরা আরেকটু জুম ইন করি। এই অংশটুকুকে দেখেন, প্রতিটা শেপ আস্তে আস্তে কি হয়েছে, পিক্সেল গুলো আস্তে আস্তে কমে কমে গেছে। যার ফলে আমার মনে হচ্ছে যে এটা আলাদা হয়ে গেছে, তাই তো, মানে একটা ডাইরেক্ট গাঢ় কালার মনে হচ্ছে। এখন এইটার শেপটা দেখেন, এটার বর্ডারটা দেখেন, এটা কি আস্তে আস্তে অনেক বেশি সরাই গেছে। অর্থাৎ এটার যে চারদিকে যে বর্ডারের সাইজের যে পিক্সেল গুলো থাকে, এটা অনেক বেশি কালারটা ছড়াই গেছে। আর এখানে স্টাইল আমরা নর্মাল দিয়ে রাখবো। আমাদের ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, এগুলো নিয়ে কাজ নেই, দরকার নেই, কারণ আমি দেখাচ্ছি না। এইটারও কোনো কাজ নেই, এটা জাস্ট আপনি এটা কাজ বুঝবেন অ্যাকচুয়ালি, মানে কাজ ইউজ করা হয় না, তো এই কারণে আমাদের এবার বোঝানো মনে হয় না, বুঝতে পারবেন, আপনাদের সমস্যা হতে পারে, এখানে দেখাচ্ছি না। তো এখন এইগুলো আমি জাস্ট মুছে দিচ্ছি। আমি একটা ঘর তৈরি করি। আমরা ছোটবেলায় ঘর আঁকতাম না? তো ফার্স্টে দিয়ে আজকে আমরা ফার্স্ট আগে ঘর আঁকি, দেন আমরা বাকি কাজ করবো। আমরা ঘর আঁকার পর ঘরটা সেভ করবো, তাহলে আমরা সেভের কাজটা দেখে ফেলবো। আচ্ছা, ঘর আঁকতে হলে ফার্স্টে আমি একটা রেক্টাঙ্গুলার নিলাম। এই আমার পুরো ঘরের বডি, এর মধ্যে আমি কালার প্রেস করব। আমি ধরলাম কি কালার দেওয়া যেতে পারে, আমি কালার এটা দিলাম।
ব্রাউন কালার প্রেস করার জন্য অল্টার ব্যাক স্পেস দিব, কালারটা চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে এটা দিলাম। দেন নেক্সট এই আরেকটা নেওয়ার পর ঘরের নিচে দাগ দিব, জুম করে নিই। যত জুম করে নিবেন তত আপনি কাজ করতে সুবিধা হবে। এখানে কালার প্রেস করবে, এখানে ধরলাম যে আমি লাল কালারটা দিব। আচ্ছা, লালটা জাস্ট এখানে ক্লিক করলে নিচে কালারটা উপরে চলে যাবে, উপরেটা নিচে চলে যাবে। যদি আরেকটা দাগ নিতে চান, ধরলাম এখানে এই যে কালারটা ইউজ করি, কন্ট্রোল দিয়ে দিলাম। আচ্ছা, আমার নিচের কাজ শেষ। এখন চাল তো দেওয়া লাগবে, তাই না? ঘর রাখলাম, ঘরে যদি চাল না থাকে কিরকম লাগে। আচ্ছা, চাল আগে কাজটা একটু পরে করি। আমরা এখন ঘরে দরজা দিই, জাস্ট শেপ টুল নিয়ে কিন্তু কাজ করতেছি, রেক্টেঙ্গুলার টুল নিয়ে। এখন আমার এখানে একটা অ্যাড নিউ লেয়ার নেব। এর মধ্যে কি কালার প্রেস করলে ভালো মনে হচ্ছে, আমি সাদা কালার দিয়ে দিই। সাদা কালার দিয়ে দিলাম। আপনি যদি মনে করেন আপনি এটা আরেকটু বাড়ানোর দরকার, আপনি সিলেকশন করাই অবস্থায় আছে, আর অথবা আপনি এখানে অ্যাড দিয়ে আপনি এটা একটু জাস্ট বাড়াই দিলাম। আর ধরলাম যে এটা এতটুকু বাড়ানোর প্রয়োজন আছে, বাড়াই দিলাম। এখন আবার কালার প্রেস করি, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এটা আমার এখান থেকে একটু খেয়াল করেন যে মিলে নাই। তো এটা জাস্ট আমার এই যে মুভ টুল নিব, এই যে লেয়ারটা মুভ করা আছে, জাস্ট আমি মাউস দিয়ে নিচে টেনে নিতে পারি। আর যেহেতু অনেক কম, আমি আমার কোনো কাজ দরকার নেই মাউস ধরার। আপনার সামনে যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো থাকে, আপ ডাউন রাইট বাম, তো যেটা ডাউন যে অ্যারোটা নিচের দিকে যেটা যায় নর্মালি, সেই অ্যারোটা দিয়ে জাস্ট একটু হালকা আস্তে আস্তে ক্লিক করবেন, এক একবার ক্লিক করবেন। একবার প্রেসার দিলাম নিচে নামছে, আরেকবার দিলাম নিচে নামছে, এখন জানেন তো মিশে গেছে। তো এরকম ভাবে কাজ করতে পারেন সুবিধার জন্য। এখন ধরুন আমার এখানে জানলা প্রয়োজন, তো আমি জানলা দিয়ে দিই। জানলার কালার কি দেওয়া যায়, এটা ধরলাম যে সাদা দিয়ে। এখন আপনি এখানে যে জানলাটা করছেন, এই জানলাটা এখানে করবেন, তাই না? তো এই জানলাটা আপনি ওখানেও করবেন। আপনি এত কষ্ট করে জানলা আবার আঁকা লাগবে না, অর্থাৎ আবার সিলেকশন টুল দিয়ে করা দরকার নেই। আপনি এটা কপি করবো। আমরা গতকাল বলেছিলাম যে আমরা আজকে কাজ করতে করতে কপি কিভাবে করা যায় সেটাও দেখবো, কারণ যত কপি করতে পারবো, কপি মানে হচ্ছে চুরি, যত আমরা চুরি করতে পারবো তত আমাদের জন্য ইজি। আমরা চুরির এক্সপার্ট হতে চাই, ঠিক আছে? নকল যেভাবে করা হয়, মানুষ যেভাবে নকল করে, এইটাকে নকল করলে এখানে ধরার কোনো এক্সকিউজ নেই, অর্থাৎ স্যাররা ধরতে পারবে না যে আপনি নকল করছেন। তো আপনি এইটা হুবহু এখানে মেরে দিবেন, সেটা স্যারের ধরার কোনো অপশন নেই। তো কিভাবে নকল করা যায়, আপনি যেই লেয়ারটা কপি করবেন সেই লেয়ারটা আগে সিলেকশন করে নেবেন। আচ্ছা, মুভ টুল নিয়ে আরেকটু বলি। মুভ টুল নিয়ে আপনি যখন কাজ করবেন, আপনি এখানে দেখবেন যে অটো সিলেক্ট করা আছে কিনা। অটো সিলেক্ট না থাকলে অটো সিলেক্ট ক্লিক করে রাখবেন। অটো সিলেক্ট মানে আপনি মাউসটা যেখানে নেবেন সেই লেয়ারটা অটো সিলেক্ট করে নেবেন। মাউসটা যদি এখানে রাখি, এই যে এখন এখানে রাখি, জাস্ট ক্লিক করব, মাউসটা আমার এটা সিলেক্ট করে নিবে এই লেয়ারটা, এই যে এই নিচের লেয়ার, এটা 4 নম্বর লেয়ার, এটা এই লেয়ারটা সিলেক্ট করে নিবে। দেখুন, এই যে ক্লিক করলাম, নিচেরটা সিলেক্ট করে নিচ্ছে। এখানে থেকে মাউসটা ক্লিক করব, এটা সিলেক্ট করে নিব, অর্থাৎ অটো দিয়ে রাখবেন। আর অটো না দিলে আপনি এখানে কোন লেয়ারটা সিলেক্ট করতে চান সেটা দেখাবে। আপনি যখন এই লেয়ারটা সরাবেন, আপনি চাইলে আমি সরতেছেন, সরতেছে উপরেরটা, কারণ কি উপরেরটা লেয়ার সিলেক্ট করা, তো নিচেরটা এটা সিলেক্ট করতে চাইলে, মুভ করতে চাইলে আপনি এটা এখান থেকে সিলেক্ট করা লাগবে। তো এটা একটু কষ্ট হয়ে যায়, তবে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়, এই কারণে আমি অটো সিলেক্ট দিয়ে রাখি। আচ্ছা, এখন এইটা আমি হুবহু কপি করে এখানে আনবো। তো এই জন্য
এখানে আর কেউ জয়েন হয়নি। আচ্ছা, তো এর জন্য মাউসটা এখানে নিয়ে মুভ টু থাকা অবস্থায় মাউসটা এখানে রেখে আমি আমার কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রাখবো, অল্টার ধরে রাখবো, এই যে অল্টার ধরে রাখবো। আচ্ছা, অল্টার ধরে রাখবো। খেয়াল করুন, অল্টার যখন আপনি প্রেস করে ধরে রাখবেন, অল্টার ছাড়বেন না, অল্টার ধরে রাখবেন, অল্টার ধরে রাখবেন, তখন কিবোর্ডে তখন আপনার এখানে যে অ্যারো চিহ্নটা, মাউসের যে অ্যারো চিহ্নটা, সেটা ডাবল দেখাচ্ছে, একটা সাদা একটা কালো। ডাবল মানে হচ্ছে আপনার এটা একটা কপি করতেছে। তো এখন এটা জাস্ট আমি মুভ করাবো, সরাইলে দেখবেন আমার একটা কপি বের হয়ে যাবে। এই যেটা জাস্ট এখান থেকে সরাইলাম। এটা থেকে এটা কপি হলো, যেমন আমার এটা এখানে আরেকটা সুবিধা। আপনাকে নর্মালি আমরা প্রতি ক্ষেত্রে কাজ করলে কি করে, একটা করে লেয়ার নেই। এখানে আমার এখানে লেয়ার নেওয়া লাগবে না, তারা অটোই আমাকে একটা লেয়ার দিয়ে দেবে। যেমন লেয়ার 5টাকে তারা কপি করছে, এখানে বলতে লেয়ার 5 কপি, অটো একটা লেয়ার তারা নিজেরা তৈরি করে দেয়। আমার মনে হচ্ছে যে আমার এই যে দরজাটা, এটা এখানে রাখা উচিত না, এটা একটু সরবে, তো আমি এটা একটু সরাচ্ছি। এখন পারফেক্ট, ঠিক আছে। তো কেউ নর্মাল কপি করবেন, এতে আপনার ইজি হবে কাজ। আচ্ছা, আমাদের ঘরের কাজ শেষ, এখন আমাদের চাল দিব। আচ্ছা, চালের জন্য আমাদের সিলেকশন রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা করতে পারবো না, তো আমরা কি করবো, এই কারণে আমরা হেল্প নিব। চাল তো ত্রিকোণা থাকে, তো ওই কারণে আমরা লেসো টুলের কাজ আমরা নিব না, আমরা পলিগোনাল টুলটা হেল্প নিব। পলিগোনাল টুলটা সিলেকশন করলাম, আমার চালটা এখান থেকে স্টার্ট হবে। তো আমি একটু জুম করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করে নিলাম। Then আচ্ছা, আমার একটা কল আসছে, আপনি একটু হোল্ড করেন। আচ্ছা, এখন খেয়াল করুন। আচ্ছা, এখন এখানে আমি এই আমার যে বাড়ি, সেই বাড়ি আমি ছাদ দিব। তো এখান থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ছাদের সমানটা নিই। তো এটা আমার রেশিওটাই, যে এটা যদি সমান রাখতে চাই, এত সোজা স্ট্রেট লাইন থাকবে, তাহলে আমাকে শিফট ধরে রাখবেন, শিফটে ধরে আপনি সোজা টান দেন, এই যে এখন সোজা স্ট্রেট আছে। তো আপনি এই পর্যন্ত রাখতে চাচ্ছেন, দেন এখানে একটা ক্লিক করেন মাউস দিয়ে। এখন এটা যদি আবার সমান রাখতে চান, এই যে এটা যদি সমান রাখতে চান, অর্থাৎ আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে চান, তাহলে জাস্ট মাউসটা ক্লিক করে জাস্ট এটা নাড়াবেন। এই যে মাউসটা ক্লিক করে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে বেশি থাকে, তো আমার এটা বেশি মনে হচ্ছে, এটা আমি রাখা দরকার নেই, আমি জাস্ট এইটুকু রাখলেই মনে হচ্ছে। যেখানে একটা ক্লিক করলাম, এটা সমান রাখার জন্য আমাকে শিফট ধরা লাগবে, শিফট ধরে আমি এখানে রেখে এই যে রাখলাম, ক্লিক করলাম, আর তার নিচে জাস্ট ক্লিক করে দিব। তো এটা আমার সিলেকশন হয়ে গেলে এই অংশটুকু আমি কালার প্রেস করতে চাচ্ছি, তো আমি ধরলাম যে অন্য একটা কালার দিয়ে, বললাম যে এই নীল কালারটা দিয়ে দিই, রঙিন বাড়ি হয়ে গেল। আল্টার ব্যাক স্পেস দিক, সরি আমার এখানে কালারটা। আচ্ছা দেখেন, আমার এই কালারটা কিন্তু এই 4 নম্বর লেয়ারের মধ্যে পড়ে গেছে না, আমার তো লেয়ারটা আলাদা রাখা লাগবে, ভুল হয়ে গেছে। তো আমি ব্যাকে যাব কিভাবে, অল্টার সরি কন্ট্রোল জেড প্রেস করবো, ব্যাকে যাব, কন্ট্রোল জেড, ব্যাকে চলে আসলাম। এখন আমরা কি করব, নতুন করে একটা লেয়ার নিয়ে নিব, নতুন একটা লেয়ার, লেয়ার 6, এটা উপরে উঠে দিচ্ছি আম দিয়ে।
এই লেয়ার গুলো আপনি চাইলে এক্সচেঞ্জ করে উপরে নিচে নিতে পারেন, এই যে উপরে নিচে নিতে পারবেন। তো আমি লেক্সিসটা উপরে নিলাম। এখন এটার মধ্যে এখন কালার দেই অল্টার ব্যাক স্পেস। তো আপনার চাইলে এভাবে যদি যখন ভুল হবে আপনার কন্ট্রোল জেড দিয়ে এবং কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক স্পেস ব্যাকে চলে যাবেন। আর রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন। জেড এর অনেক কাজ। নর্মালি আমরা যখন ফটোশপে কাজ করব আমাদের 3-4টা বাটন কিবোর্ডের খুব বেশি ইউজ করা লাগে। একটা হচ্ছে ব্যাক স্পেস, একটা ব্যাক স্পেস, দেন একটা আমাদের স্পেস বাটন, আর একটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে শিফট। কন্ট্রোল আর জেড এই 4টা সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের কাজের ক্ষেত্রে। তো এই যে আমার বাড়িটা তৈরি হলো। এখন আমি চাচ্ছি বাড়ির দরজা থাকবে, দরজা থাকবে, তো দরজা নাই, তো দরজা দিই। এখানে আমি জাস্ট অ্যাড নিউ লেয়ার নেই। বাড়ির দরজায় নর্মালি কিভাবে থাকে দেয়া খেয়াল করি, এখানে দেওয়া আছে দরজাটা অর্ধেক খোলা আছে মনে করুন, এটা দিয়ে জাস্ট এখানে কালার কি দেওয়া যায়, আমি ধরলাম কালো কালার দিব। এখানে নিচে দেখে আপনি নিচে কিন্তু ফটোশপ বাই ডিফল্ট হিসেবে কালো আর সাদা অটো দিয়ে রাখে, যে কালোর সাথে দেওয়া আছে, এটা ক্লিক করলে উপরে কালোর সাথে চলে যাবে, কালো চলে আসছে। এই লেয়ারটা আপনি যদি চান কপি করে হুবহু এই সেটে বসাবেন, জাস্ট অল্টার মুভ টুলটা আগে নিয়ে নেবেন, দেন আপনি এইটা জাস্ট সিলেক্ট করে এই যে এই লেয়ারটা সিলেক্ট করে আপনি অল্টার প্রেস করে রাখবেন, দেখবেন যে ডাবল দেখাচ্ছে আর ওটা, দেন এটা আস্তে আস্তে মুভ করে সরিয়ে নিয়ে আসবেন। এখন খেয়াল করেন আমার এটা তো উল্টো হয়ে গেছে দরজাটা, তাই না? তো এটা আমি যদি ঘুরাই এটার মতো করে দিতে চাই আমাকে কি করা লাগবে, রোটেট করা লাগবে। তো রোটেটটা আমরা এখান থেকে দেখাতে পারি, এখান থেকে আমরা আজকে দেখাবো না। আমরা আজকে আরো সহজভাবে দেখাচ্ছি। এইটা সিলেকশন অবস্থায় রাইট বাটনে ক্লিক করলে আপনি এখানে 4টা জিনিস দেখাবে, লেয়ার 7 কপি, লেয়ার 4, লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখাবে। তো এটা দরকার নেই, এটা আপনার সিলেকশন অবস্থা থাকা লাগবে, সিলেকশন অবস্থা থাকা লাগবে। তো আমরা সিলেকশন অবস্থা যদি নিতে চাই, আমরা এই যে এখানে যে লেয়ারটা দেখতেছি এখানে লেয়ারের নাম দেখাচ্ছে, আর এই যে মাঝখানে ছোট্ট করে যে লেয়ারটা দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে থাম্বনেইল, এটাকে বলা হচ্ছে লেয়ার থাম্বনেইল। এই যেমন এখানে মাউস টানোর সাথে সাথে নাম শো করছে লেয়ার থাম্বনেইল। লেয়ার থাম্বনেইলে মাউস দিয়ে লেফট বাটনে ডাবল ক্লিক করবে। আচ্ছা, এটা রাইট বাটনে কাজ দেখাচ্ছে। আচ্ছা, এটা ফটোশপ CS6 এ হয় না মেবি, নরমালি রাইট বাটনে ক্লিক করে চলে আসে। এটার জন্য আমাদের আরেকটা উপায় আছে। ফটোশপ সিসি তে আমাদের যে সুবিধা হলো, আমরা যদি থাম্বনেইলের মাঝখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি, আমার এই যে যে সিলেকশন অংশটুকু আছে সেটাকে আবার সিলেকশন দেখায়। ফটোশপ CS6 এ দেখেন এটা পুরনো ভার্সন, এই কারণে অনেক কিছু আপডেট পাবেন না। আমি নরমালি আমি সিসি দিয়ে ইউজ করি, তবে আপনাদের সুবিধার জন্য সবাই যেহেতু একবার প্রাইমারি থেকে শুরু করতেছে এই কারণে আমরা CS6 ইউজ করে দেখাচ্ছি। তো CS6 এ এটা শর্টকাট ছাড়াও আরেকটা উপায় যেটা আছে সেটা হলো যে আপনার যে কিবোর্ড, সেই কিবোর্ডের অল্টার ধরে আপনি এখানে মাউসটা একবার ক্লিক করবেন, এই থাম্বনেইলে একবার ক্লিক করবেন, অল্টার ধরে একবার ক্লিক করবেন। যে ডি সিলেক্ট করলাম কন্ট্রোল ডি দিয়ে, এখন অল্টার ধরা আছে আমার, জাস্ট একবার ক্লিক করবে এখানে। ও এটাকে অল্টার বলে, সরি এই যে কন্ট্রোল বলতেছি, কন্ট্রোলটাকে অল্টার বলে ফেলছি, একই নাম প্রায় কেন চলে আসে। আচ্ছা, কন্ট্রোল ধরে এখানে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করবে থাম্বনেইলে, তাহলে আমরা এটা অটো সিলেক্ট দেখাবে। এখন এই সিলেকশন থাকা অবস্থায় আমাদের একটু আগে এই জায়গাটায় অটো সিলেক্ট অবশ্যই, এখানে যদি রাইট বাটনে ক্লিক করতাম 4টা অপশন আসতো, এখন 4টা আসছে। এখন
CS6 এ মেবি এটা আসে না। আচ্ছা এখন আসছে আমার এখানে। এই যে আচ্ছা এটা আসেনি এই কারণে এখানে আমি যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা আমরা অফ করা ছিল, তো এটা ক্লিক করলাম। এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা একটু কাজটা বলে দিচ্ছি। তো এইটা এই যে আপনার এই অংশটুকু দেখাচ্ছে এই শেপ, এটার পুরো অংশটুকু কাজটা সে একটা বর্ডার দিয়ে রাখে, অর্থাৎ সে একটু ধরে বাঁধে রাখবে, ঠিক আছে, মানে এটাকে একটা সে বেঁধে রাখবে। এই অংশটুকুর মধ্যে আপনার কাজ, সেটা আপনি just বেঁধে রাখার জন্য শো ট্রান্সফর্ম কন্ট্রোল বলা হচ্ছে। এইটা আপনার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করলে চলে আসবে, কন্ট্রোল কি, কন্ট্রোল কি দিলে এইটা চলে আসবে, যে শেপটা চারিদিকে একটা বর্ডার চলে আসে। দেন এর ভিতরে মুভ টুলটা নিয়ে, এই যে মুভ টুল এর ভিতরে এনে এখন জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। চলে গেছে। আচ্ছা এটা অফ করে রাখা লাগবে। মাউসের মাউসে আমাদের কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে এই ট্রান্সফার মোডটা চলে আসবে। এটা তো অটো দিলে কাজ করার কথা, CS6 এ কাজ কেন করতেছে না বুঝতেছে। আচ্ছা দেন মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন আছে, ফ্রি ট্রান্সফর্ম করতে যাচ্ছেন, আইস সাইজ করবেন না রোটেট করবেন, আপনি এখান থেকে রোটেট করতে পারেন। এখান থেকে রোটেট করলে এখানে চারিদিকে অপশন দিবে রোটেট করার। তবে আমরা এখান থেকে করবো না, আমরা ডাইরেক্টলি এইটাকে আমরা ডাইরেক্টলি একবার রোটেট করে ফেলবো। কিভাবে একটু খেয়াল করি, এইটাকে যদি আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই তাহলে কিন্তু আমার এটা উল্টো হয়ে যাবে। তো আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, অথবা এই জিনিসটাকে আমি ফ্লিপ ফ্লো অথবা ফ্লিপ ভার্টিক্যাল করতে পারি, অর্থাৎ এটা জাস্ট উল্টো হয়ে যাবে। আমি ফ্লিপ ফ্লো ফ্লিপ হরাইজন্টাল যদি করি তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে, হরাইজন্টাল করলাম, কাজটা হয়ে গেছে। তো ফ্লিপ হরাইজন্টাল করে আমার এটা উল্টা চলে আসে। দেন আমি একইভাবে এখানে যদি আমাদের এই দরজাটা, আমি তো এই জানালার মধ্যে বসাইতে পারি, মানে দরজার এই অংশটুকু, তো এইটাকে, তো এটা করা যায়, তো এটা পরে করব, আগে আমরা একটা জানলা যেন তৈরি করি। আচ্ছা, জানালার কাজটা দরকার নেই আমাদের, জানালা যতটুকু আছে ততটুকুই। আচ্ছা, এই আমাদের বাড়ির হয়ে গেছে। এখন আপনি চাইলে বাড়ির উপরে একটা সূর্য দিয়ে দিন। তো সূর্য দিলে আমাদের একটা ইলিশ টুল নিলাম, নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে জাস্ট শিফট বাটন ক্লিক করে জাস্ট কাজ করব, ছোট করে একটা সূর্য আনলাম। এখন সূর্য বেশি চলে গেছে। আচ্ছা এখন এটার যে ফেদার সেটা রেশিওটা আমি 20 করে দিব। রেশিওটা আগে করে দেওয়া লাগবে, এই পিক্সেলটা ফেদার রেশিওটা আগে দেওয়া লাগবে। দেন আমার সাইজটা আমি কালার, সূর্য কালার যেটা আমি হলুদ রাখতে চাচ্ছি। এখন আমি জাস্ট অল্টার ব্যাক স্পেস প্রেস করব, এই যেমন হচ্ছে যেন বাড়ি চারদিকে আমার সূর্য আলো দিচ্ছে। আপনি এখন এখানে আমরা ওই যে ছোটবেলা অনেকে আঁকতাম,
যে বাড়ির পিছনে মাথার উপরে কি দিতাম, অনেকে সুপারি গাছ, তাল গাছ, বা এই যে কি বলে এটাকে আপনারা, কলা গাছের পাতা দিয়ে দিতাম। তো আমরা আজকে এখন চাইলে কলা গাছের পাতা দিয়ে দিই। তো কলা গাছ যদি আঁকতে চাই কিভাবে আঁকবো আমি দেখাচ্ছি। লেসো টুলটা জাস্ট আমরা নিব। লেসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড, এটা আপনি একটা পেন্সিল আপনাকে একটা দেওয়া হলো ফ্রি হ্যান্ড, আপনি যে কোনো জায়গায় ইচ্ছে মুভ করতে পারবেন। তো এটা দিয়ে দিলাম, জাস্ট আঁকলাম। জাস্ট একবার ফার্স্ট ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমি এখানে এনে এটা আনলাম, যে আমি এখান থেকে একটা শেপ নিয়ে, এটা মনে হয় কলা গাছ, যদিও সুন্দর হয়নি। আচ্ছা, এখন এটা এখানে জাস্ট কালারটা দিয়ে দিলাম, গ্রিন কালার দিব। আচ্ছা, এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করে এখন এই জিনিসটা কন্ট্রোল ডি দিয়েই করি। এটা জাস্ট কপি করে আপনি চাচ্ছেন আরো দুইটা বসাই দিবেন, এখানে একটা বসাই দিবেন। তো কি করবেন, মুভ টুল নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে আগে ট্রান্সফর্ম মোডে নিয়ে নিব, কন্ট্রোল টি। এখন মাউসের লেফট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক করব, আনার পর সেম জিনিসটা, আচ্ছা আগে কপি করে নিই, কপি না করলে তো হবে না। আচ্ছা আগে কপি করে নিই, কাজটা আমি করি তাহলে কেমন হবে। কপি করার জন্য জাস্ট এখান থেকে অল্টার দিলে আমার ডাবল অপশন দেখাবে, এখান থেকে একটা কপি করলাম, এই যে আমার কপি চলে আসলো। কপি করে আমি এখানে রাখি। এখন এটা ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে, রাইট বাটনে ক্লিক করব, এটা আমি হরাইজন্টাল ভার্টিক্যাল করে নিব, যে ভার্টিক্যাল হয়ে গেল। এখন এই জিনিসটা যাতে মুভ করে একটু সরাই দিই, এখানে টিক চিহ্ন দিয়ে দিলে এটা চলে যাবে। মনে হচ্ছে যে এটা মিশে নাই, তো আমি এটা কি করে জাস্ট অ্যারো চিহ্নটা জাস্ট নিচে দিয়ে নিয়ে আসি। কপির ব্যাপারটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, আপনার কথা আমি বুঝি নাই, একবার বলুন। কপি করার এই ব্যাপারটা, যে কন্ট্রোল কি আচ্ছা দিয়ে আচ্ছা ট্রান্সফারের ব্যাপারটা। আচ্ছা, কপি নট না, কপির জন্য আমরা অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে জাস্ট মাউসটা নিয়ে সরালে আমাদের কপি হয়ে যাবে। এখন আমি যদি এইটা, এই যে আমার পাতাটা যদি কপি করতে চাই, আমার এই যে লেয়ারটা সিলেকশন করা আছে সেটা চেক করবে, সিলেকশন করা আছে, জাস্ট এখানে মাউসটা এনে অল্টার প্রেস করে রাখলে আপনি দেখবেন একটা ডাবল অ্যারো চিহ্ন দেখাবে, আপনার মাউস অ্যারোটা ডাবল দেখাবে, যে একবার সাদা একবার কালো ডাবল দেখাচ্ছে। তো এটা জাস্ট এখন সরাইলে কপি হয়ে যাবে, সরাইলাম কপি হয়ে গেছে, এটা আমার কপি হয়ে গেছে। তো এটা আমার আর প্রয়োজন নেই, বা এটা আমি ডিলিট করে দিতে পারি, প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। জি ভাই, এখন thank you। ওয়েলকাম, আরেকটা পাতা দিয়ে দিই এখান থেকে, একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মালি আপনার হাতের কাজ কত সুন্দর সেটার উপর আপনার আর্ট ডিপেন্ড করে। এখন এইটাকে জাস্ট আমি যদি কপি করতে চাই, আগে যেভাবে বললাম, কন্ট্রোল টি দিয়ে আগে ট্রান্সফর্ম মোডে নিব, দেন মাউসের লেফট রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর কপি, ও আচ্ছা কপি করা হয়নি, আচ্ছা সরি, আমি আগে ঘোরাচ্ছি কেন। আচ্ছা, এটাকে আমরা কপি করব অল্টার দিয়ে, অল্টার দিয়ে কপি করলাম। এখন এই কপিটাকে আমি যদি রোটেট করতে চাই, ঘুরে দিতে চলতে চাই, ট্রান্সফর্ম মোডে নেওয়া লাগবে। ট্রান্সফর্ম মোডের জন্য কন্ট্রোল টি নিব, কন্ট্রোল টি নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব, দেন এখানে হরাইজন্টাল আছে, আমি যদি 90 ডিগ্রিতে চাই 90 ডিগ্রি কোণে সরবে, ঘুরবে। আর তো 90 ডিগ্রি দেখেন কি হয়, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আবার যদি একটু 90 ডিগ্রি দিই, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। 180 দিলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আর ফ্লিপ ভার্টিক্যাল করলে নিচের দিকে চলে যাবে, এই যে নিচের দিকে চলে যাবে। এটাকে যদি আমি ফ্লিপ হরিজন্টাল দিই, হরিজন্টাল, এখন এটাকে 190 ডিগ্রি করি, এখন ঠিক আছে। এখন জাস্ট আমি বসাই দিব। এখন এই চারটা, ধরুন আপনি একটা গ্রুপে করবেন, এই চারটাকে ধরে, চারটা শেপ ধরলাম, চারটা শেপে ধরে আমি একটা গ্রুপ করে নেব। গ্রুপ কিভাবে করতে হয়, গ্রুপ করার সুবিধাগুলো আমি একটু পরে বলতেছি, আগে গ্রুপটা করি। গ্রুপ করার জন্য
আগে আপনি সিলেকশন করবেন, 4টা লেয়ার সিলেকশন করবেন। আচ্ছা, লেয়ার সিলেকশনটা একবার বলে দিচ্ছি। আপনি জাস্ট প্রথমে যে লেয়ার গুলো সিলেক্ট করতেন সেটা ধরবেন। আচ্ছা, এই লেয়ার নেওয়ার পর আপনি যদি মাউস দিয়ে নিচে লেয়ারে যান, দেখেন আগের লেয়ারটা সিলেকশন থাকতেছে না, বা এই লেয়ার গুলো এই সিলেকশন দুটো থাকতেছে না। তো এই কারণে কি করবেন, কিবোর্ডের শিফটটা ধরে রাখবেন। আপনি এখান থেকে এইটা নেওয়ার সময় এই লেয়ারটা কিবোর্ডের শিফট ধরে রাখার পর এর পরে যে লেয়ার নিতে চান সেই লেয়ারে ক্লিক করবেন। এই যে আমার এটা শিফট ধরা অবস্থায় ক্লিক করলাম, শিফট ধরা অবস্থায় একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এটা থাকতেছে না। শিফট দিয়ে আপনি ক্লিক করে ধরতে পারেন 4টা একটা একটা করে। আরেকটা উপায় আছে, এটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাদের কন্ট্রোল জি প্রেস করব। সিলেকশন অবস্থা লেয়ার গুলোকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, যে গ্রুপ অন। আপনার ছোট হয়ে গেছে জিনিসটা, গ্রুপ অনের মধ্যে 4টা জিনিস আছে। অর্থাৎ আপনার যে কাজের সুবিধার জন্য আমরা জাস্ট গ্রুপ করবো, গ্রুপে কাজের সুবিধার জন্য আমরা করি। এখন এই যে 4টা গ্রুপ অবস্থায় আছে, এটা অটো সিলেক্ট অফ করে দেই। এই যে আমার গ্রুপ অন সিলেকশন আছে, এটা জাস্ট আমি একটু সরাই, মুভ করি, গাছের মাঝখানে আনলাম। এখন আপনার মনে হলো এই গাছটা এই যে বাড়ির উপরে দিয়ে একটু কেমন সুন্দর দেখাচ্ছে, তো এটা কি করতে পারেন, আপনি এই গ্রুপ অনটাকে এই যে চালের লেয়ারটা আছে সেটা নিচে নিয়ে যাবে। চালের লেয়ারটা ধরে নিচে নিয়ে আসলাম, চালের লেয়ারের নিচে চলে আসছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন গাছটা পিছন দিক থেকে আসছে। আর আপনি এখন এই যে জানলা যে দুইটা, আপনি ধরুন যে জানলা দুটি একটা গ্রুপে রাখবেন, উইন্ডো গুলো একটা গ্রুপে রাখবেন। তো এটা উইন্ডো গুলো কোথায় আছে আমি just দেখি। এটা আমার এখানে উইন্ডো আছে। তো এই শিফট ধরবো, এটা পরেরটা সিলেকশন করব, দেন কন্ট্রোল জি দিয়ে উইন্ডো চলে আসলো। এখন এই যে গ্রুপ টু, এটার নামটা রিমাইন্ড করে দিই যাতে আমার চিনতে সুবিধা হয়। মাউসের ডাবল ক্লিক করে নামটা রিমাইন্ড চলে আসবে, ডাবল ক্লিক করি, যে রিমাইন্ড চলে আসছে। এখন এখান থেকে কেটে আমি উইন্ডো দিয়ে দিই। দেন এটার মধ্যে এটা নামটা আমি গাছ দিয়ে দিই, ট্রি দিয়ে দিই। আর এখানে যে দরজার কাজ যেটুকু আছে, দরজাটা আমি একটু ল্যাপটপে নিয়ে আসি। আচ্ছা, এই যে 3টা অংশ আছে দরজার, এই 3টা আমরা জাস্ট এখান থেকে কপি করি। শিফট ধরে আমি 3টা লেয়ার সিলেকশন করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা নাম দিয়ে দিই ডোর। আচ্ছা, কোনটা কি নাম গ্রুপ আমাদের চিনতে সুবিধা হবে, এই কারণে আমরা গ্রুপ করতেছি। খেয়াল করুন আমার এখানে কতগুলো লেয়ার, এতগুলো লেয়ার পরে আমি কাজ করার সময় আমার তো খুঁজতে অসুবিধা কোনটা কি লেয়ারের নাম। এই লেয়ারটার নাম দিয়ে দিই আমি সান, ডাবল ক্লিক করলে আমার রিমেন চলে আসে, এটা নাম দিয়ে দিলাম সান। দেন আচ্ছা, এইগুলোর আমাদের আর দরকার নেই, পুরো যা আছে তাই থাকবে। তো এই আমাদের একটা ঘর এবং তার সূর্য আঁকলাম, আর আমরা এখানে যে এইগুলো আছে, তো এটা আমরা কিন্তু করতে পারি। তো আপনারা চাইলে এভাবে আপনারা একটা ঘর তৈরি করতে পারেন। তো আপনাদের কিছু কাজ দেখাচ্ছি যেগুলো নর্মালি এই সিলেকশন টুলের মাধ্যমে আপনারা করতে পারবেন। গ্রামের দৃশ্য আপনারা আজকে হয়তো আপনার জন্য টাফ হয়ে যাবে ফার্স্টের দিকে। আছে গ্রামের দৃশ্যগুলো আপনারা নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস করুন, আজকে এগুলো প্র্যাকটিস করতে দিব। আচ্ছা, আজকে আপনারা নর্মালি যে কাজটা করবেন, যে যেটা বললাম, একটা বাড়ি তৈরি করবেন সবাই। এন্ড আরেকটা হচ্ছে আপনার যে কার্টুন শেপ তৈরি করবেন, আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন শেপ টুল দিয়ে কার্টুন তৈরি করবেন। ধরেন যে এটা তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, আমরা একটা নতুন লেয়ার নেই, নতুন একটা আর্টবোর্ড নেই, নিউতে গিয়ে একটা আর্টবোর্ড নিলাম। আচ্ছা, ও তার আগে এটা আমরা সেভ করে দেখানোর কথা ছিল, সেভ করি এটা। এই যে কাজটা করলাম এই কাজটা আমরা সেভ করব। সেভ করার জন্য ফাইলে গিয়ে দুটো অপশন আছে, সেভ একটা হচ্ছে সেভ। সেভ করলে এই ফাইলটা যে কোথায় সেভ হলো আমাদের সেটা খুঁজতে আবার 2 থেকে 3 দিন সময় লাগবে, এত সময় তো আমাদের নেই। আমরা সেভে যে ক্লিক যাবো, যে কোথায় রাখতে চাই ফাইলটা, ধরলাম ফাইলটা আমি রাখতে চাই আমার ডিস পিসির মধ্যে, আমার এই ফোল্ডারে।
ধরো আমি এটার মধ্যে নিউ কিসের মধ্যে আজকে দিয়ে কারণ একটা নতুন নেই, দিয়ে এর মধ্যে রাখবো। দেন এটার নাম দিলাম, যেটা আমি বাড়িতে লিখলাম, বাড়ি লিখলাম। এখন এখানে যে সেভ সেভ করার সময় খেয়াল করবেন, আপনি এই যে জিনিসটা সেভ কাজ করলেন সেটাকে অ্যাজ এ কপি করতে চাইলে আপনি কপি দিবেন, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেটা থাকবে, দেন আপনার আরেকটা কপি হিসাবে থেকে যাবে। আর এগুলো তেমন কোনো চেঞ্জ করা দরকার না। আরেকটা জিনিস চাইলে কপি দিতে পারেন, এখানে সেভটা করবেন পিএসডি ফরম্যাটে। পিএসডি মানে হচ্ছে আপনি যে ফটোশপের যে কাজ সেটাকে পিএসডি ফরম্যাট বলা হয়, ফটোশপ ডিজাইন পিএসডি সংক্ষিপ্ত। তো ফটোশপে সেভ করতে চাইলে পিএসডি দিতে পারেন। আচ্ছা পিএইচডি দিয়ে আমি একটা সেভ করি, আমার এই জিনিসটা পিএইচডি দিয়ে সেভ হলো। এই যে এখন এটা আমি কেটে দেই, আমার কোনো সমস্যা নেই, কেটে দিলাম। এখন এইটা আমি কোথায় পাবো, এই যে এখানে রাখার সময় ওই জে3 এর মধ্যে রাখছিলাম, এই যে পিএইচডি ফরম্যাট। তো এই পিএইচডিটা আমার যেহেতু ফটোশপ আরেকটা ডিফল্ট হিসেবে আছে, এটা ওপেন করলে ফটোশপ 20 ওপেন হবে, এখানে আমি এখান থেকে ওপেন করতেছি না। আপনি এখানে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে ফটোশপ থেকে, অথবা এখান থেকে ক্লিক করে ফটোশপের মধ্যে এনে ফটোশপে এনে ছেড়ে দিবেন, তাহলে আপনি ওপেন করতে পারবেন। ফটোশপে এনে ছেড়ে দিলাম, আমার এই যে আগে জিনিসগুলো সব চলে আসছে। এখন এই ছবিটা তো আপনি মানুষকে দেখাতে পারবেন না, আপনার বন্ধুকে দেখাতে পারবেন না, কোনো জায়গায় আপলোড দিতে পারবেন না। আপনাকে আপলোড দিতে হলে জেপিজি ফরম্যাট লাগবে। জেপিজি ফরম্যাটের জন্য আমরা আবার একইভাবে এখান থেকে সেভ এজ অপশনে যাব, যাওয়ার পর আমার এটা যে নাম কোন একটা নাম দিলাম, দেন ফটোশপ না সিলেক্ট করলে আমি এখানে সিলেক্ট করব ডাইরেক্টলি জেপিজি। এখানে তিনটা অপশন আছে, জেপিজি 2000 আছে, স্টুডিও আছে, এগুলো কোনোটা প্রয়োজন নেই, জাস্ট প্রথম যেটা আছে জেপিজি ফরম্যাট, অর্থাৎ এই যে অপশনটা এটা জাস্ট ক্লিক করবেন জেপিইজি। এটা ক্লিক করার পর আপনি এটা নাম দিলাম, এই যে নাম আছে, দেন আমি এটা সেভ দিয়ে সেভ হয়ে যাবে। আচ্ছা এখন এটা আমি কি হাই কোয়ালিটি করবো নাকি আমি যেগুলো বললাম ম্যাক্সিমাম থাকুক কোয়ালিটি, কোয়ান্টিটি আমার 12, এটা যা আছে তাই থাকুক, স্ট্যান্ডার্ড থাকবে দিবেন, দেন আমি ওকে দেব। আমার সেভ হয়ে গেছে, আমি এখন চেক করি আমার সেভ হয়েছে কিনা। এই যে ফাইল যে পিনের মধ্যে এই যে আমার জেপিজি ফরম্যাট ছবিটা আসছে, এই যে ছবিটা। তো এইটা গেল একটা সেভ করার উপায়। এখান থেকে সেভ এস থেকে আপনি ফরম্যাটে জেপিজি দিলে হয়ে যাবে। এখান থেকে আপনি যদি চান পিএনজি করতে, এই যে নিচে আছে পিএনজি, পিএনজি দিলে আপনি দেখেন পিএনজি আমরা একটা করি। আচ্ছা পিএনজি তে আমার এই যে ব্যাকগ্রাউন্ড যে সাদা কালারটা, এই সাদা কালারটা আমার থাকবে না। আচ্ছা এই যে আমার এটা জিপিজি ফরম্যাটটা দেখুন, ব্যাকগ্রাউন্ড চারিদিকে কি আছে, সাদা। আচ্ছা এটা হয়তো বোঝা যাবে না, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, এটা আমি কালার করি, কারণ এই চারদিকে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কোনো কালার নেই, ঠিক আছে। একটু তফাৎটা বুঝতে অসুবিধা হবে, তো আমি এখানে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হবে। আমি ধরলাম এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ারটা সবার নিচে দিয়ে দিই, এই সাদার উপর একটা লেয়ার দিয়ে দিই। ধরলাম কি লেয়ার দেওয়া যেতে পারে, ধরলাম কালোটা দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে এটা। আচ্ছা কালো দিলেও বোঝা যাবে না, সেটাও তো কথা। আচ্ছা কালো দিলে কারণ আমার এখানে তো ফুল স্ক্রিন জুড়ে আসবে। আচ্ছা এটা নর্মালি এখানে বুঝে যাবেন, কোনো কাজে ইউজ করতে গেলে আপনি বুঝতে পারবেন আপনার এখানে শুধু এই বিল্ডিং টুকুই আছে, অর্থাৎ চারিদিকে যে সাদা ব্যাকগ্রাউন্ড সেটা নাই, যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। এটা গেলে একটা অপশন, সেভ এস থেকে আপনি সেভ করবেন জিপিজি আর পিএনজি ফরম্যাট জিটেন। নিচের দিকে খেয়াল করেন আরেকটা অপশন আছে, সেভ ফর ওয়েব। আমরা নরমালি সেভ করব, আমরা সেভ এস থেকে জিপিজি ফরম্যাটে সেভ না করে আমরা সেভ করব সেভ ফর ওয়েব থেকে। সেভ ফর ওয়েব, আচ্ছা এটা ওপেন হতে একটু সময় লাগে, সেভ ফর ওয়েব এখান থেকে আপনি এটা লোডিং হবে, অর্থাৎ রেন্ডার, এটাকে আমরা রেন্ডার বলি। আপনি এই পুরো ছবিটা তা একবার রেন্ডার দেন, দেন এখান থেকে আপনি অপশন চুজ করবেন যে আপনি কি জিআইএফ ফরম্যাট রাখবেন, জিপিজি রাখবেন না পিএনজি রাখবেন। আপনি নরমাল জিপিজি এখান থেকে রাখবেন। আর পিএনজি করতে চাইলে পিএনজি 24 দিবেন, 8 দিবেন না, 8 পুরান অনেক পুরান আগের, আমরা 24 দিব। আর এখান থেকে জিপিজি ফরম্যাট, জিপিজি ফরম্যাট। তো এই ফরম্যাটে দেওয়ার পর
জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাকে বলবো কোথায় রাখতে চান, আপনি এখান থেকে বললেন এই জায়গায় রাখবো। দেন আপনি এটা নাম দিলেন যে বাড়ি, আমি নাম দিই, আগেরটা বাড়ি ছিল তো এটা নাম দিয়ে বাড়ি 1 দেওয়ার পর আমি সেভ করি। আর এখানে ইমেজ অনলি দিয়ে রাখবেন। আচ্ছা দেন এই যে আমার দুইটার মধ্যে একটু পার্থক্য দেখি, অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই সাধারণ চোখে। যেখান থেকে এটা করলে যা আসে এখান থেকে করলে একই আসে। এখন প্রশ্ন আসতে পারে অনেকের যে আমি সেভ এস থেকে জিপিজিবি ফরম্যাটে সেভ না করতে মানা কেন করলাম, আর কেন সেভ ফর ওয়েব থেকে প্রশ্ন সেভ করতে বললাম। এর কারণটা হলো আপনি এই যে জিপিজি ফরম্যাটটা যদি এখান থেকে সেভ করেন, আপনি যখন এই ফটোটা অন্য কোথাও শেয়ার করবেন, আপনি এই ফটোটা সবাই শেয়ারটা নিতে পারবেন না। বিশেষ করে আপনার এই ফটোটা আপনি যখন কোনো ওয়েবসাইটে ইউজ করবেন, তারাই আপনি এই ফটোটা তখন ইউজ করতে পারবে না। ওয়েবসাইটে আমাদের সেভ ফর ওয়েব ভার্সনটা লাগে। এটা হচ্ছে তখন তারা কি করে নেয়, তারা কি যারা ওয়েবসাইটে কাজ করে তখন কি তারা এটা ইউজ করতে পারবে না? অ্যাকচুয়ালি তা না, তখন তাদের এক্সট্রা কষ্ট করা লাগে, অর্থাৎ তাদের আবার সেভ ফর ওয়েবে কনভার্ট করে নেওয়া লাগে। এটা হচ্ছে নর্মালি ক্লায়েন্টকে আমরা যখন দিব ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো আপনি এই যে ছবিটা দিলে সেভ ফর ওয়েব থেকে দিলে আপনি এটা আবার এডিটেড আছে, অর্থাৎ আপনি এটা চাইলে আবার এডিট করতে পারবেন। আপনি যদি কাউকে এই ছবিটা দেন এই ফরম্যাটটা, আপনি সে আবার এডিট করতে পারবে, বাট জিপিজি ফরম্যাটে দিলে সে আর এডিট করতে পারে না। আর থার্ড অপশন যে সুবিধার সেটা হলো আপনার এই যে ছবিটা যে আপনি তৈরি করলেন সেটা প্রমাণ আছে, বোঝা যাবে। মানে এই যে বাড়ি যে নামটা আপনি যে নাম দিয়ে সেভ করছেন এই নামটা থেকে যাবে। আর জিপিজি ফরম্যাটে করলে সেই নামটা সে চাইলে চেঞ্জ করে ফেলতে পারে রিমেইন করে। বাট এটাও রিমেইন করে চেঞ্জ করা যায়, বাট এটা অরিজিনাল যে নাম সেই নামটা সারা জীবন থেকে যাবে। তো এরকম আরো কিছু সুবিধা অসুবিধা আছে। নরমালি আমরা এই কারণে সেভ ফর ওয়েব দিয়ে কাজ করি। আর ওয়েবসাইটে তো ইউজ করা যায় না, জিপিজি সেভ করে ইস্যু নেওয়া লাগে। তো আমরা এছাড়া আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কোনো ছবি যখন আমরা ইনস্টল করি বা ছবি নেই, সেগুলো আমাদের জিপি সেভ ফর ওয়েব অবস্থায় থাকে। তো আপনাদের নরমালি বাড়ির যে হোমওয়ার্ক থাকলে একটা বাড়ি এরকম ছবি তৈরি করবেন সবাই, আর কিছু কার্টুন শেপ করার চেষ্টা করবেন। আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো কোনো কার্টুন শেপ করার চেষ্টা করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, এখানে যে গ্রুপ করা হয়েছে এটার বদলে যদি আমি মার্চ লেয়ার করি তাহলে কি কোনো প্রবলেম হবে? মার্চ লেয়ার তো আমি আজকে দেখাই নাই আপু, আপনি কি আগে থেকে কাজ পারেন? না, পারি না, একটু একটু হালকা আইডিয়া আছে আর কি। আচ্ছা, না না, মার্চ লেয়ার করা যাবে না, মার্চ লেয়ার করলে অসুবিধা আছে। মার্চ লেয়ার ক্লাস আমাদের আরো পরে, আমাদের 5 নম্বর বা 6 নম্বর ক্লাসে যা তখন দেখবো। তখন এটা কেন মার্চ লেয়ার করবো তখন আমরা জানতে পারবেন। তখন আমরা মার্চ লেয়ার করবো না এখন। আচ্ছা ঠিক আছে। আমি আজকে আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা আছেন আপনারা প্লিজ একটু সাড়া দিবেন। আর কেউ যদি মেসেজ দেন আপনারা একটু অন্য একজন একটু চেক করেন, কেউ যদি মেসেজে প্রেজেন্ট লিখে থাকে বা বলে থাকে আমি আসছি একটু বলবেন আমাকে। সাদিয়া ইসলাম ঐশী, আপনি কি আছেন? এমডি মিজানুর রহমান সোহান নেই। ফারজানা ইসলাম ইয়াসমিন স্বর্ণা, জি ভাইয়া আছি আমি। আচ্ছা, তারপর এই দুজন তো আছে। এম হোসেন এমডি আব্দুল্লাহ সেও নেই। রকি নেই। মাহমুদা হক মনিরা, জি ভাইয়া আছি আমি। ফারিয়া তাবাসসুম উর্মি, জি ভাইয়া আছি। এমডি আলামিন আকাশ, এমডি আলামিন আকাশ, মেহেদি হাসান, জিয়া হোসেন, শাহ এমডি নাইমুর রহমান। হ্যালো। হ্যালো, শাহ এমডি নাইমুর রহমান, আপনি বুঝছেন?
Then, সুপ্রমা বিশ্বাস আছে, সুমাইয়া নীতি, জি ভাইয়া আছি। এই দুটোতে আছে। চন্দন মন্ডল, তুমি আজকে থাকবে না বুঝছি। চন্দন মন্ডল কে আছেন? নেই। আর কেউ কি অ্যাবসেন্ট আছেন? একটু চেক করে দেখবেন। আপনাদের এখানে নর্মালি আমরা লাস্টের দিকে হয়তো 10 নম্বর ক্লাসের সময় আমাদের একটা কন্টেস্ট হবে। সেই কন্টেস্টে আমরা যারা উইন হবে প্রথম 3 জনকে আমাদের একটা পেইড কোর্স, অর্থাৎ একটা 2000 টাকা একটা পেইড কোর্স আমরা ভিডিও তাদের গিফট করা হবে। তো আশা করতেছি আপনারা সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করুন, রেগুলার ক্লাস করার, কারণ তখন দেখা যাচ্ছে কন্টেস্টে হয়তো না হলে আপনারা পারবেন না। পেইড কোর্স কোনটা আমরা দিব সেটা আমরা এক্সামের আগে জানাই দিব, কন্টেস্টের আগে আমরা জানাবো। আমাদের একটা 2000 টাকা একটা পেইড কোর্স আছে, আমরা অনলাইন ভিডিও, আমাদের না অন্য একজনদের, যেটা আমাদের আগে আমাদের নিজেদের কেনা ছিল আমাদের আইটি সোসাইটি থেকে, তো সেটা আমরা আপনাদের 3 জনকে যারা উইনার হবে সেই 3 জনকে আমরা গিফট